আমি সত্যি কথা বলতে কি, আমি কারোকে গিয়ে বলতে পারতাম না যে আমাকে এই রোলটা দাও, হ্যাঁ কিন্তু ওরা গিয়ে বলতে পারতো। আমার যে যে রোলটা, যেটা আমি বললাম সেই এই গৃহদাহতে হ্যাঁ। কল্যাণী, সেই একদম ডিস্ট্রিবিউটরের বাড়িতেই চলে গিয়েছিলেন উনি, গিয়ে বললেন যে এই রোলটা আমাদের লিলি যে টাকা নেবে সেই টাকাতেই আমি কাজ করবো। মানে এরকম মানে অনেকেই। মানে সুচিত্রা দেবী না, না 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 সাবিত্রী দেবীর রোলটা? আচ্ছা আচ্ছা। না, আমাকে যখন নিয়ে এসেছিলেন ওই চরিত্রটা আরেকজন চেয়েছিল, কে? সন্ধ্যা সন্ধ্যা। বলেছিল আমাকে দাও। ও, তো তন্দ্রা বলে না। তো আপনার পদে পদে কাঁটা নাকি? আমি ছিল প্রথমে দিকে অনেক ছবি আমার চলে গেছে ওরকম। আমি তাই? ভালো লাগে না আমার সিরিয়াল করতে। হ্যাঁ। ওই খানি খানি সারাক্ষণ সারাদিন বসে তারপর ধরে ধরে নিয়ে যাবে, হুম বলবে এখানে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে, হুম শর্ট দিল আবার ধরে ধরে নিয়ে এসে বাড়িতে ঘরে বসিয়ে দেবে। হুম। এইগুলো আমার ভালো লাগে না। আমি তো মনে করি আমি যে ক্যারেক্টার রোলগুলো করি তাতে যা মাল মশলা থাকে, হিরোইনদের রোলে সেসব কিছু নয়। খালি গাছের ঢাল ধরে গান করা হ্যাঁ আর একটুখানি প্রেমের কথা বলা, এইটাই থাকে, আর হ্যাঁ কিছু থাকে না। হ্যাঁ। বোম্বে থেকে কলকাতাতেই বেশি ব্যাক বাইটিং হয়েছে। তাই? তো ও আমাদের সঙ্গে খুব একটা মিশতো না, একটু গল্প তাই? টল্প, হ্যাঁ গল্প টল্প করতো। আচ্ছা আচ্ছা বাইরে আচ্ছা একটা ছেলে আসতো, তখন আচ্ছা। অন্য বয়ফ্রেন্ড ছিল ওর, সেই ছেলেটা কি সব মরে গেছে। বলছেন! হ্যাঁ, মারা গেছে? মারা গেছে। আরে, চোখের বালিটাও করতে চেয়েছিল রাখি, ওই চরিত্রটা? তো সে কি! বলেছে না এটা তোকে মানাবে না। তো হ্যাঁ সবাইকে তুই তো করে করতো যে তোকে হ্যাঁ। মানাবে না, এটা ডেইলি দির চরিত্র। আমি দিদি। কিন্তু কারোরটা কেড়ে নিইনি, আমারটা কেড়ে নিয়েছে সবাই। কজন ভাই বোন আপনারা? আমরা আমার বাবার দুটো বিয়ে ছিল। আমার মেজো মাসিকে আগে বিয়ে করেছিলেন, উনি মারা যাওয়ার পর আমার মার সঙ্গে বিয়ে দিয়েছিল বাবা। আর ওর বাবা মা একদিনে মারা গিয়েছিল। ওরে বাবা! মা মারা যাওয়াতে বাবা সেটা শখ সহ্য করতে না পেরে সুইসাইড করেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, তো সেটা ওরা চোখের সামনে দেখেছে। এই যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার এত ভালো সম্পর্ক, এবং আপনার প্রায় 50 বছরের বিবাহিত জীবন, তাই তো? হুম। হ্যাঁ। তো এই সন্তানের ব্যাপারটা আপনারা... নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এসে গেছি লিলিদির বাড়িতে, লিলি চক্রবর্তী। এক কথায় নামটা বললেই আমাদের বাঙালি, আপামর বাঙালি, যার ছবি ভেসে ওঠে, হ্যাঁ তিনি লিলি চক্রবর্তী। লিলিদি, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এই সময়টা দিয়েছেন যে আপনার সঙ্গে কথা বলতে পারি। তা তো বলতেই হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে স্বর্ণযুগের যে কজন আমাদের মধ্যে উপস্থিত আছেন তার মধ্যে লিলিদি অন্যতম। আর লিলিদি সেই মানুষ, মানে সেই অভিনেত্রী যিনি আধুনিকতম অভিনয় কি, মানে কত সাবলীল, কত স্বচ্ছ। যে সময় মানুষ মানে এরকম বুফো খোপা করতো, মোটা করে লিপস্টিক, গাঢ় কাজল এই সমস্ত পরতেন নায়িকারা, সেখানে লিলিদি কিন্তু একদম সিম্পল পাশের বাড়ির মেয়ে, একটা হালকা বিনুনি, একটা জাস্ট শাড়ি পরে আমাদের চমকে দিতেন। সেই লিলিদি একটা সুন্দর ববকাট চুল নিয়ে আমার সামনে বসে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আপনার কাছে এই কথাটা শুনে ক্যামেরার আগে, যে আপনি ক্রিকেট দেখতে খুব ভালোবাসেন। খুব ভালোবাসি। হ্যাঁ আমি মানে এই সচিন সৌরভের খেলাও দেখেছি। আমি মাঠে কোনোদিন যাইনি, কিন্তু টিভিতে আমি বসে বসে খেলাটাই দেখি। হ্যাঁ এখন যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, হ্যাঁ। রোজ দেখি বিকেলবেলা। রোজ বিকেল বেলা ওটা আপনার একটা পাস টাইম? ওই 9টা থেকে 11টা অব্দি হয় মানে সেকেন্ড খেলাটা। কালকে তো তাহলে পাকিস্তান জিতলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা বেশ দেখলেন শেষ পর্যন্ত? দেখলাম। আমি ভাবলাম হারবে, কিন্তু হ্যাঁ। হারলো না। মানে দিদি। ওরাও খুব ভালো খেলেছে, এত মানে রান করেছিল, হ্যাঁ। তাই এত রান তুলতে পারবে আমি ভাবতে পারিনি। সেই। কিন্তু শেষের দিকে ওরা হুম। 6-4 খুব মেরেছে, মেরে তো আপনি এনজয় করেন একা একা খুব খেলাটা? খুব এনজয় করি। ও মা, কি সুন্দর! না, আমি সেটাই ভাবছিলাম যে এরকম একটা চারতলার ওপরে একটা মিষ্টি একটা ছোট্ট ফ্ল্যাট, সেখানে আপনি থাকেন এবং একা নিজে এনজয় করছে, এটা দেখার মানে শিক্ষণীয় একটা ব্যাপার। কতদিন আপনার হাজবেন্ড চলে গেছেন? কত বছর হলো? তা প্রায় 13-14 বছর। 13-14 বছরে আপনি তখন এখানে এখানে থাকতাম না, আমি তখন কোথায় আমি থাকতেন? বাগবাজারে গিরিশ অ্যাভিনিউতে থাকতাম। আচ্ছা। তো সেখানেও কি মানে সেখান থেকে... সেখানে একতলা দোতলা মিলিয়ে ফ্ল্যাটটা ছিল, অসুবিধা হুম হচ্ছিল। হুম। আমার বোন এখানে সামনের ফ্ল্যাটে থাকে। ও, এটা তো সুবিধে। হ্যাঁ, তো ও আমাকে বললো যে দিদি সামনের ফ্ল্যাটটা খালি আছে, তুমি নেবে? হুম তাহলে আমি তোমাকে একটু দেখতে, ও মাঝে মাঝে যেত আমাকে দেখতে আর কি। হুম 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 ঠিক মানে টাকা তুলে দেওয়া, এ করা তা করা সব ও করতো। হুম। সেই বোনটা নেই এখন, আর চলে গেছে ও 4-5 বছর তাই? আগে। হ্যাঁ, এই বোনের মেয়ে থাকে, মেয়ে হুম জামাই পাশের ফ্ল্যাটে। মানে হুম। 3টে ফ্ল্যাটই আমাদের, এই 4টের মধ্যে 3টে ফ্ল্যাটই আমাদের। ও, এটা একটা সুবিধে। খুব সুবিধে।
বোনের মেয়ে জামাই থাকে, মেয়ে জামাই। তো ফলে তো ওরাও আপনাদের হ্যাঁ সঙ্গে হ্যাঁ আপনাকে। হ্যাঁ, কালকে তো সঙ্গে গিয়েছিলাম আমার ছোট বোনকে দেখতে। হ্যাঁ ও একটা বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম ঠিক না, ওল্ড এজ হোম। হ্যাঁ ও মানে ওর ছেলে থাকে পুনেতে, হ্যাঁ, আর ও মেয়ের কাছে থাকতো, মেয়ে অফিস যায়, কে দেখবে। সত্যি তাই। আর একটুখানি আমার থেকে প্রায় 12 বছরের ছোট, কিন্তু একটু হয়ে গেছে আর কি। নড়বড়ে। হ্যাঁ, পড়ে টরে যায়। ও, একবার পড়ে গিয়েছিল, তখন বলছি তোমাকে এখানে রাখা যাবে না, আমি অন্য মানে একটা ওকে ব্যবস্থা করছি। লোক দিয়ে রাখা যাচ্ছে না। লোক দিয়ে মানে কি, ওর একটা মেয়েও আছে, একটা ও, আমার বোনঝির, সে হ্যাঁ মেয়েটাকেও দেখতে হয়। হ্যাঁ তো কাকে দেখবে, বয়স্ক মানুষকে দেখবে না বাচ্চাটাকে দেখবে, হ্যাঁ, এই দুজনকে দেখা সম্ভব আপনারা হচ্ছে না। দুজনে একসাথে থেকে গেলে পারতেন। না, এখানে থাকলে ওর একটু অসুবিধা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আমি মানে একা থাকতেই সবসময় হ্যাঁ, অভ্যস্ত। পছন্দ করেন, হ্যাঁ। আপনি আসলে শিল্পী মানুষ, তো আপনার একটু একাকী জায়গা দরকার, হ্যাঁ, তাই না, নিজের মতো নিজে থাকার। তারপরে আমি মাঝে মাঝে আউটডোরে যাই, তো কদিন আগে আউটডোর ঘুরে এলাম। আপনি তো বোধহয় শিবপ্রসাদের ছবি হ্যাঁ হ্যাঁ, করলেন। শিবপ্রসাদ না, এটা সুমন, সুমন ঘোষের সুমন ছবি। ঘোষের, আচ্ছা, আপনি সুমন ঘোষের ছবি করলেন। হ্যাঁ, কি ছবি করলেন? হ্যাঁ, ফ্যামিলিওয়ালা। ফ্যামিলিওয়ালা। একটু, শিবপ্রসাদ ওটাতে আছে, ছবি হিরো। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলিওয়ালা। ওটাতে যেন ইমন কাজ করেছে কি? ইমনে, ইমন একটা কাজ, ইমনের একটা গান করেছে একটা। আপনার সঙ্গে ছিল? হ্যাঁ, আমার সঙ্গে ছিল। এই ছবির অভিজ্ঞতাটা কিরম হলো? বোলপুরের শুটিং ছিল। আমি হ্যাঁ, আমার এই যে মেয়েটি থাকে আমার সঙ্গে, হুম হুম ওকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। হুম হুম, একজন তো দরকার। নিশ্চয়ই, হ্যাঁ। তো গিয়েছিল। খুব সুন্দর একটা হোটেল, অরণ্য বলে, খুব সুন্দর হোটেলটা। হুম, মানে সামনে একেবারে পুরো বাগান, বাহ। বড় বড় গাছ, আর বিরাট বিরাট ঘর, তার ভেতরে ওই রুম ছিল। হুম 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 তো আমরা ওই যেদিন গেছি সেদিন রাত্রির বেলা ফোন করলো যে কালকে অতটার সময় আসবে গাড়ি। হুম, রেডি ছিলাম, গেলাম। সামান্য ছোট্ট একটা রোল, কিন্তু খুব মিষ্টি একটা রোল, হ্যাঁ একটা দিদা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো খুব মজাদার রোলটা আর কি। আচ্ছা আচ্ছা। এর আগে তো আপনি শিবপ্রসাদের সঙ্গেও হ্যাঁ, কাজ পোস্ত করেছেন। করেছিলাম। করেছেন কৌশিকের সঙ্গে তো অনেকগুলোই করছেন, কৌশিকের সঙ্গে অনেকগুলো অনেকগুলো করেছি। হ্যাঁ, ছবি করেছেন। খাদ দিয়ে বোধহয় শুরু, খাদ না? দিয়ে শুরু। হ্যাঁ, খুব ভালো চরিত্রটা, হ্যাঁ। তো আপনার এই স্টেজে আমি মানে এই আপনার সিরিয়াল বা মানে নতুন ছবিগুলো তো আমরা জানি, হুম। তো আপনার কাছে এলে তো গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। কারণ একবার। সেই সময়টা তো আপনি সাক্ষী। হ্যাঁ সেই হ্যাঁ, বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমেই, উত্তম কুমার। উত্তমদার সঙ্গে আমি প্রথম যে ছবিটা করেছিলাম সেটার নাম বিপাশা, হ্যাঁ কিন্তু ওনার সঙ্গে আমার সিন শেয়ার হ্যাঁ, হয়নি, সেটা স্ক্রিন জানি। শেয়ার ছিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেকেন্ড ছবিটা দিয়ানিয়া, হ্যাঁ দিয়ানিয়াতে মানে পুরোটাই আমার সঙ্গে। হ্যাঁ, বৌঠান। হ্যাঁ, আর উনি যেখানে দেখা হতো বৌঠান বলেই ডাকতেন আমাকে। এটা কি আপনার একটা মানে ক্ষতিরও দিক হয়ে গেল? কারণ সবাই উত্তম কুমারের নায়িকা হতে চায়, কেউ তো না, বৌঠান আমি হতে চায় কোনোদিন না। নায়িকা হব বলে কিন্তু আসিনি আমি। না, ডিফারেন্ট টাইপের রোল, আসেননি, কিন্তু মানুষের তো একটা ইচ্ছে থাকে। কিন্তু সেটা লোকে কিন্তু খুব এনজয় করেছে। হ্যাঁ, এবং দারুণ এনজয় করেছে। হ্যাঁ, শুধু এনজয় নয়, ওরা মানে চাইছিল যে এরকম টাইপের রোল আমি করি। হুম, ওটা খুব সিগনিফিকেন্ট একটা হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টার, হ্যাঁ, মানে চিরকাল মনে থাকার মতো একদম ক্যারেক্টার, হ্যাঁ। হ্যাঁ। ওই মানে গানটা, লুকিয়ে যাওয়া বৌঠান, মানে আপনি একটু ওনাকে ইয়ে করছেন। কিন্তু এখন যেখানেই যাই আমি, যেখানে যাই খালি বলে আপনার দিয়ানিয়া দেখেছি, অসাধারণ, হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ, বলে। কিন্তু আরো অনেক ছবি কত করেছি ছবি আমি। করেছেন, কিন্তু দেয়া নেয়াটা একদম ফুটে দিয়ানিয়াটা আছে। কেউ ভুলতে পারে না। হ্যাঁ ফুলেশ্বরী করেছি, হ্যাঁ তরুণ মজুমদারের, হ্যাঁ সেটাতে একটা অসাধারণ রোল ছিল। হ্যাঁ মানে আমি ওরকম বেছে বেছে রোল করেছি যে হ্যাঁ। যেগুলো ভালো লাগে আর কি আমার দিদি, করতে। এটা তো ঠিক যে যে সময় আপনি অভিনয় এসছেন সে সময়, মানে ধরুন সাবিত্রী চ্যাটার্জি, মাধব, সন্ধ্যা। সন্ধ্যা, মাধবীদি, হুম। হ্যাঁ, সুপ্রিয়া সুচিত্রা তো ছেড়েই দিন। হ্যাঁ, এরা সবাই মানে একদম তাবড় তাবড় সব বাঘিনীদের সামনে আপনি একটা মানে নতুন একজন হুম। ফুটফুটে একজন হিরোইন। তো সেখানে এদের মাঝে আপনার অবস্থাটা কিরম ছিল? আমি সত্যি কথা বলতে কি, আমি কারোকে গিয়ে বলতে পারতাম না যে আমাকে এই রোলটা দাও, হ্যাঁ, কিন্তু ওরা গিয়ে বলতে পারতো। তাই? গিয়ে যে গিয়ে অফিসে গিয়ে বসে থাকতো, হুম, দাও আমাকে, দাও এই রোলটা, আচ্ছা, আমি করবো। আমার যে যে রোলটা, যেটা আমি বললাম সেই এই গৃহদাহতে হ্যাঁ। কল্যাণী, সেই একদম ডিস্ট্রিবিউটরের বাড়িতেই চলে গিয়েছিলেন উনি, গিয়ে বললেন যে এই রোলটা আমাকে, লিলি যে টাকা নেবে সেই টাকাতেই আমি কাজ করবো। মানে এরকম মানে অনেকেই। মানে সুচিত্রা দেবী না, না না না, সাবিত্রী দেবীর রোলটা, আচ্ছা আচ্ছা। তো আমার সেগুলো মানে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, হুম ওটা হুম আমার কপালে নেই, আমি হয়নি। আমি কোনোদিন মানে
মানে এই যে আপনি আক্ষেপ পুশ করিনি। করতে পারেননি নিজেকে, এটা কি হ্যাঁ, মনে হয় আপনার একটা? না না না, পুশ করতে পারেন মানে কি, আমি লোককে গিয়ে কেন বলতে যাব? আমার অ্যাক্টিং দেখে ওরা নেবে, আমার অভিনয় দেখে, আমার মানে, না, সে তো সাবিত্রী দিয়ে অসাধারণ হ্যাঁ অভিনেত্রী, তাহলে কিন্তু উনি তো বলেছিলেন। ও দেখছে যে এটা লিলির কাছে চলে যাচ্ছে, সেই জন্য বলেছিলেন। আমি তো ওরা তো আমার কাছে এমনি এসেছিল, এসে অ্যাডভান্সও দিয়ে গেছিল, আমি ফেরতও দিয়ে দিয়েছি অ্যাডভান্স। ওরা ও, নিতে চায়নি, ও, যে না এটা তো আপনার কোনো দোষ নেই, হুম, এইরকম আর কি। হুম। এরকম আর কি কি ঘটনা আছে যে চলে গেছে? আমি যেমন যখন আহ জনরণ্য করতে আসি তখন আমি বোম্বেতে ছিলাম, হুম, ওখানে আমাকে মানিকদা চিঠি লিখেছিলেন। উনি ফুলেশ্বরী দেখেছিলেন, হুম, হুম, দেখে আমাকে চিঠি লিখেছিলেন যে তুমি, আমার খুব ইচ্ছে তুমি জনরণ্যতে কমলাবতীর রোলটা করো, তো তোমার ওখানকার কিরকম অ্যাসাইনমেন্ট আছে জানো, আমি হুম, সেভাবে প্রসিড করব। আমি তো তখন সব ছেড়ে এই মানিকদার কাজটা করব, তখন হুম, হুম, এমন হুম, এমন এই অবস্থা। যাকে বলেছি ঋষিতা টিষিতা সবাই বলে হ্যাঁ যাও তুমি সত্যজিৎ বাবু ওনার সাথে কাজ করো। হুম, আমি চিঠি দিয়ে দিলাম, ওরা সঙ্গে সঙ্গে এয়ারের ফ্লাইট, মানে ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিল। তো আমি চলে এলাম কলকাতায়। তারপরের দিন সকালবেলা দেখতে চেয়েছেন, তার আগে একবার আমি মানে হয়েছিল সুযোগ, কিন্তু সেই ছবিটা হয়নি, মানে ছবিটা হয়েছে, আমার কাজ হয়নি। হ্যাঁ, ওইটা আসবো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অপুর সংসার। হ্যাঁ, তো এটা বলুন, হ্যাঁ, জনঅরণ্য। তখন সন্ধ্যা বলেছিল বৌদিকে, তার আগে ও অশনি সংকেতে কাজ করেছিল, হুম, তখন বলেছিল যে আমাকে দিতে বলো দাদাকে, এই হুম, ছবিটা আমি করব। হুম, তো উনি বলেছিলেন, বিজয় বৌদি, হুম। উনি বললেন না এটা লিলি রোল, লিলি করবে। এবং শঙ্কর পর্যন্ত আমার সঙ্গে আলাপ হয়েছিল, ওখানে শঙ্কর বাবু, মণিশঙ্কর হ্যাঁ, মুখার্জি, হ্যাঁ। ওনারই সদ্য লেখা, প্রয়াত, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওনারই লেখা ওটা। ওনারই লেখা, হ্যাঁ। উনি সেটি ছিলেন বলে আমি এই চরিত্রটা আপনাকে ভেবেই লিখেছিলাম, ও বাবা, এটা বিরাট পাওনা। কেন আপনি এই ধরন এইরকমই আপনার মানসিকতা, এইভাবে আপনার হুম। মানে সেই জন্য আমি জানতাম আপনি এটাই আপনি করবেন। ফলে সন্ধ্যা দেবী ওটা। না হলো না, হুম। তো এরকম আর কি। আপনি ওইটা বলুন যেটা অপুর সংসারে, যেটা আপনার, হ্যাঁ, হ্যাঁ, ওই অপু ঘটনাটা। সংসারের সময় তখন আমি মানে একদম সদ্য নতুন এসেছি, হুম, দ্বীপ জেলে যাইতে একটা ছোট্ট পাঠ করেছিলাম অসিত সেনের। তো মানিকদা তখন লোকজন খুঁজছিলেন, মানে একটা মেয়ে খুঁজছিলেন হুম, অল্প বয়সের, 16-17 বছরের। তো ওনার নামও মানিক, অসিত বাবু। হুম, উনি বললেন তুমি ওকে, মেয়েটাকে দেখতে পারো, ভীষণ মানে ফ্লেক্সিবল, ওকে হুম, যা যা বলেছি ও সেইভাবে ও অভিনয় করে গেছে। হুম, হুম। মানে একদম নতুন মেয়ে, কিন্তু কোনো ভয় ডর নেই, কিছু নেই, কি সুন্দর জড়তা অভিনয় করে, নেই। জড়তা নেই কিছু। তো আমাকে ওই ওর যে প্রোডাকশন ম্যানেজার ছিল অনিল বাবু, ওকে দিয়ে আমাকে, আমি তখন উল্টোডাঙায় থাকতাম, তখন হুম, আমার বিয়ে হয়নি। তো নিয়ে এসেছিলেন মানিকদার বাড়িতে, বৌদি সাজিয়ে দিলেন আমাকে ডুরে শাড়ি টাড়ি পরিয়ে। তখন এর এক ঢাল চুল হুম, ছিল হুম, আমার, হুম। সেই কখনো খোপা বেঁধে, কখনো খোলা চুলে, কখনো বিনুনি করে, অনেক রকম চুল দিয়ানার ছিল। ওই চুলটা আপনার রিয়েল না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তা তা যাই হোক, হ্যাঁ। তো বৌদি তো সাজিয়ে দিলেন। সাজিয়ে দিলেন, উনি অনেক ছবি তুলেছিলেন। তোলার পর উনি বললেন যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, মানে যেরকম যেরকম এক্সপ্রেশন হ্যাঁ, দিতে হ্যাঁ, হ্যাঁ, বলেছে আমি সেগুলো দিয়ে গেছি। তো সেগুলো ওনার খুব পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, কিন্তু আমি একজনের সঙ্গে কথা বলেছি, তার স্কুল নিয়ে একটা প্রবলেম হচ্ছে, তো সেই যদি স্কুলটা অসুবিধা হয় তাহলে তোমাকে আমি নেব, হ্যাঁ, যদি তোমাকে না নিতে পারি তুমি দুঃখ করো না। আমি বলেছি ঠিক আছে। আমি তখন মধ্যপ্রদেশ থেকে কলকাতায় এসেছি, আমি হ্যাঁ। কে সত্যজিৎ রায় কে কি আমি কিছুই চিনি না, জানেন না, ও। কারিকচার নিজে না একদম। আমি বলেছি হ্যাঁ, পরে বুঝতে পেরেছি কাকে হ্যাঁ বলেছি। হ্যাঁ, ওটা না, হ্যাঁ না বলে যদি আপনি বলতেন না আমি না করলে খুব দুঃখ পাবো, তাহলে তাহলে জিনিসটা অন্যরকম হতো অন্যরকম হয়তো। হতো, তা আমি তো তখন বুঝতে পারিনি, আমি বলি ঠিক আছে, হ্যাঁ, এই কথা বলেছি। কিন্তু সেটা মনে রেখেছিলেন বৌদি, যখন নাকি জনরণ্য করতে হ্যাঁ, বোম্বে থেকে আমাকে নিয়ে এলেন, হ্যাঁ, তখন বৌদি বলে তোমার এই অত লম্বা চুল কোথায় চলে গেল, সব ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছে, এই হ্যাঁ। এত লাইটে কাজ করতে হয়, চুল উঠতেও চুলগুলো শুরু সব উঠতে করেছে শুরু সব। করেছে, হ্যাঁ। আপনি জন্মের পরে শাখা প্রশাখাতেও কাজ তার করেছেন। 15 বছর বাদে, হ্যাঁ, ওই অপু সংসারের 15 বছর বাদে জননন্দ, জন্ম তার জননন্দ 15 বছর 15 বাদে শাখা শাখা প্রশাখা। পোশাকা। সে হ্যাঁ, একজন, আমি একদিন তখন ডবল শো হতো, হুম, ছুটির দিনে 15th আগস্ট কিরম ছিল। হুম, তা আমাকে টিটো বললো যেরকম, কোনো ফোন টোন এসছে তোমার কাছে? আমি বললাম কিসের ফোন? হ্যাঁ, তো বলছে কেউ ফোন করেনি। আমি বললাম, না তো। তো সেদিন ডবল শো করে এসেছি, একটু টায়ার্ড ছিলাম, আর আমার তখন বাগবাজারের বাড়িতে দোতলায় ফোনটা ছিল, আমি কানে নিচে আলাদা ও এ আচ্ছা, করিনি। হ্যাঁ, তো 2-3 বার ফোন বেজেছে, আমি যাইনি, দূর, এই হ্যাঁ, রাত্রিবেলায় দিচ্ছি করছে না।
কে ফোন করবে, অনেক ফালতু ফোন আসছে না। হুম তো বারবার যখন ফোন আসছে তখন একবার ভাবলাম না এবারে যাই, হুম হয়তো কাজের ফোনও হতে পারে। তখন মানিকদার সঙ্গে একজন থাকতেন, তো উনি ফোন করলেন যেরকম সত্যজিৎ বাবু আপনার সঙ্গে কথা বলবে। আমি তো তখন হুম এতদিন বাদে, প্রায় 15 বছর বাদে, হুম তারপরে উনি বলি যে তুমি একটু আসতে পারবে আমার কাছে, আমি একটু তোমাকে দেখবো, সবাই তুমি বলছি তুমি মোটা হয়ে গেছো, তো আমার তো একটু মোটা হলে কোনো অসুবিধা নেই। আমরা ঠিক আছে যাবো। তো আমার একটা রিহার্সাল ছিল ওখানে, ওই কাছাকাছি ছেঁড়াতার রিহার্সাল ছিল, ওখান থেকে আমি জ্ঞানেশদাকে বলে আমি চলে গেলাম হুম হুম। মানিকদের বাড়িতে। মানিকদা বলে না তুমি তো মোটা লাগছে না তো, আর আমার বাড়ির বড় বউ একটুখানি গিন্নি বানি আচ্ছা, এরকম হ্যাঁ, এরকমই দরকার। তো বৌদিও বলেন তোমার মানে খুব ভালো লাগছে, তুমি আমার কাজ করবে। আমি বললাম আমারও খুব ভালো লাগছে মানিকদার সঙ্গে নিশ্চয়ই, আবার কাজ হ্যাঁ, করবো। তা আবার সেই ছবিটা করলাম হ্যাঁ, আমি। হ্যাঁ। দিদি, আপনি তো মানে সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার, মানে কার আমি না? ইন্ডাস্ট্রির সমস্ত বড় বড় ডিরেক্টর, অজয় কর, প্রত্যেকের হ্যাঁ, সঙ্গে কাজ করছি। অজয় কর, অসিত তরুণ সেন মজুমদার, থেকে অসিত শুরু সেন, করে মানে এখন হালে আপনি সুজয় কৌশিক, ঘোষ, কৌশিক সবার সঙ্গে কাজ সব করেন, ঋতুপর্ণ ঘোষ। সব সব হ্যাঁ, মানে সব প্রত্যেক বড় ডিরেক্টরদের সঙ্গে আমার কাজ হ্যাঁ, করা হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর তারা আমাকে বেশ ভালোবেসেই নিয়েছেন, যে হুম এই চরিত্রটা দিদি করবে, হুম হুম। এইভাবে নিয়েছেন। দিদি, একটা কথা, যে প্রথম দিকের প্রথম জীবনের যে আবার সেটা ফিরে যায়, যে ধরুন যখন আপনাকে ভোলা ময়রাতে উম, উত্তম বাবু, উত্তম কুমার নিচ্ছেন বম্বে থেকে ডেকে এনে, যতদূর আমি জানি বম্বে থেকে ডেকে এনে, তখন তো সুপ্রিয়া দেবীও ছিলেন হ্যাঁ, ছবিটাতে। তো ওই সময় ইকুয়েশনটা কিরকম ছিল? না, আমাকে যখন নিয়ে এসেছিলেন ওই চরিত্রটা আরেকজন চেয়েছিল, কে? সন্ধ্যা, সন্ধ্যা? বলেছিল আমাকে দাও। ও, তো তন্দ্রা বলে নাও। তো আপনার পদে পদে কাঁটা নাকি? আমি ছিল প্রথমে দিকে অনেক ছবি আমার চলে গেছে ওরকম। এই না তখন মানে সদ্য সদ্য একটু পান খেতে শিখেছি, মাঝে মাঝে একটু জর্দাও খেতাম, সে 120 জর্দা। তো বেনদিও ছিলেন সেটে সেদিন। তো একটা উঠোনের মতন ছিল, সেখানে লাইট টাইট হচ্ছিল, ঘরের সিনগুলো সব হয়ে গেছে, বেডরুম। তো বাইরের সিনগুলো হবে, তো লাইট হচ্ছে, আমি গিয়ে বেনুদির পাশে বসে গল্প করছিলাম দুজনে মিলে। বেনুদি বললেন পান খাবি, আমি বললাম, হ্যাঁ খাবো, একটু জর্দা দিয়ে খাবো। মানে তখন জর্দা খেতে হুম শিখেছি একটু হুম একটু। হুম তো জর্দা এনে দিয়েছে, আর পুড়িয়া করা ছিল, মানে জর্দা তো জর্দা দিয়েছে। আর পানের মধ্যে জর্দা ছিল বুঝতে পারিনি। ওটা খেয়েছেন, আবার 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 এক্সট্রা জর্দা করে খেয়েছি, খেয়েছেন? বাস তখন আচ্ছা। তো মনে হচ্ছে আমার সব বেরিয়ে আসছে। হ্যাঁ, সে তো বটেই। আর সকাল থেকে কিছু খেয়ে যাই না, একটুখানি ফলের রস টস খেয়ে আসি শুটিং এ। তা আমি তাড়াতাড়ি গেলাম, ভেতরে বেডরুম ছিল, বেড 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 কাজ টাজ হয়ে গেছিল, কিন্তু ওগুলো রয়েছে তখন। রয়েছে আমি খাটটা। শুয়ে পড়েছি একদম। তখন ভাবছি যে গলায় আঙুল দিয়ে একটু বার করে দিই, কিন্তু বেরোতেও পারছি না, যেতেও পারছি না। তো উত্তম দাস ওই ছাতা টাতা এসব নিতে, কেষ্টদা বলে একজন ছিল ড্রেসার, ওই সে এসে খুব হাওয়া, এমনিতে পাখা চলছে, আবার হাওয়া করছে, বলে কেন খাও এইসব, হুম এইসব বলছে আমাকে, বলে চুপ করো, ভালো লাগছে না আর কথা হুম বলতে। তখন ব্রেক দিয়ে দিয়েছিল, হ্যান্ড ব্রেক। এখন ইন্দ্রপুরীর ওই চারটের দিকে চারটে দরজা, এদিকে দুটো, এদিকে একটা, হুম এদিকে একটা, চারদিকে চারটে দরজা। আর এইদিকে পেছনের দরজা দিয়ে যেতে গেলে রস্টমে উঠে সেট পেরিয়ে যেতে হবে। উত্তম তো তাই করলেন, যেগুলো সহ্য হয় না সেগুলো খাওয়া কেন, বলে চলে গেছে। না আমার তো তখন ভয় ধরে গেছে, মেনুদি বলছে চল, আমি তোকে, তুই আমার কাঁধে হাত দিয়ে আমি নিয়ে যাচ্ছি মেকআপ রুমে। আমি বললাম না, কি ভুল, লোকে কি বলবে যে বেনদির কাঁধে হাত দিয়ে লেলিয়ে যাচ্ছে। বলে কিচ্ছু বলবো না, তুই চল, অসুস্থ হলে এরকম হয়। তো নিয়ে গেছে, তা আমি তো প্রথমে গলায় আঙুল দিয়ে পুরো বার করে দিলাম সব। হুম। তারপরে মানে মানে হৃদয় ফেলাম তখন। হ্যাঁ, তখন পাখাটা চালিয়ে শুয়ে পড়েছি, সোফা ছিল একটা, সেখানে শুয়ে পড়েছি। তার মানে সুপ্রিয়াদির সঙ্গে আপনার ক- সম্পর্কটা। হ্যাঁ, বেনজি ভালোবাসতেন আমাকে, কিন্তু হ্যাঁ, কিন্তু চরিত্র বেনুদের চরিত্রগুলো আপনি আর পেতেন না, তাই না? ধরুন ছদ্মবেশী বা ওনার যে চরিত্রগুলো যেগুলো না। উনি করতেন উত্তমের সঙ্গে, তখন তো উত্তম কুমার হিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওদিকে সৌমিত্র এসছেন অনেক পরে, আপনি সৌমিত্রের সঙ্গে ছবি করেছেন। হ্যাঁ, কাঁচ কাটা হিড়ি করেছি, আর আরো কাজ অনেক কাটা, করেছি। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো অজয় করেছেন। অজয় গাঙ্গুলির একটা ছবি করেছি, হুম অনেকগুলো হুম। করেছি। তো এই নায়িকারা আপনাকে বেশ ইয়ে দিয়েছে, বেগ দিয়েছে। আমি ওগুলো পাত্তা দিইনি। মানে এই জন্যই কি আপনার ঠিক নায়িকা হওয়া হলো না? আমি নায়িকা হতেও চাইনি, আমি যেসব রোল করেছি প্রত্যেকের মনে খুব আছে ভালো সেগুলো। ভালো রোল, হ্যাঁ। সেই রোলগুলো লোকের মানে নায়িকার থেকেও ভালো সেই রোলগুলো। হ্যাঁ, সেই জন্যই আমি ওই মানে সেই চরিত্রগুলো। সময়েও কি মনে হয়নি যে আমি একটা আমার তখন না, তখন একটু একটু মন খারাপ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যে তারপরে এটা আমিও তো করতে হ্যাঁ, পারতাম, এরকম হয়নি? সে কিন্তু এখনো দেখলে অনেক চরিত্র মনে হয়, ইস, এটা আমি করলে এইভাবে করতাম। কিরকম কিরকম?
কখনো সখনো দেখলে আর না, কি, একটু বলুন না কিরকম ছবি। কিরকম মানে কি, আহ, অত এখন খেয়াল নেই, কোনো হয়তো ছবি দেখছি, দেখতে দেখতে ইস এই চরিত্রটা আমি করলে এই জায়গাটা এরকম করতাম, এরকম মনে হলো, আচ্ছা, এরকম মনে হয়। মানে এখনো এই খিদেটা আছে, এখনো সিরিয়াল করে যাচ্ছেন তো না, আপনি? সিরিয়াল করছি না, সিরিয়ালটা বন্ধ করে বন্ধ দিয়েছি। করে দিয়েছেন? হ্যাঁ, কেন সিরিয়ালে বড্ড খাটুনি, আর সারাদিন আহ, গল্পগুলো শেষের দিকে এত একঘেয়ে হয়ে যায় না, আমি আর ওই জন্য করছি না। তাই? আহ, ঠিক আছে, ছবি করব, প্রচুর সময় দিতে হয়। প্রচুর সময় দিতে হয়। মাধবী দি আর সাবিত্রী দি তো করছেন এখনো। ওরা তো ওর সঙ্গে করছে, কি বলে, লিনা, হ্যাঁ হ্যাঁ ওদের ঘরে করছে। হ্যাঁ। আমার ঠিক মানে করবো না বলেছি, লিনার অন্য প্রোডাকশনে কাজ করেছি, হ্যাঁ, ছবি ছবি করেছি, সাজবাতি সাজবাতি করেছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ও আমাকে সিরিয়ালে কোনোদিন না, ও জানে দিদি করবে না। হ্যাঁ, কারণ অতটা সময় বোধহয় আপনার আমি দেয়নি। ভালো লাগে না আমার সিরিয়াল করতে, হ্যাঁ। ওই খানি খানি সারাক্ষণ সারাদিন বসে, তারপরে ধরে ধরে নিয়ে যাবে, হুম, বলবে এখানে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে, হুম, শর্ট দিল আবার ধরে ধরে নিয়ে এসে বাড়িতে ঘরে বসিয়ে দেবে, হুম। এইগুলো আমার ভালো লাগে না। আর দিদি আরেকটা কথা বলি, এই ধরুন মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রত্যেকের বয়স্ক যারা সিনিয়র যাদের অভিনেত্রী বা অভিনেতা সবাইকে খুব যথাযোগ্য সম্মান দিয়ে তাদেরকে ইয়ে করেছেন। হুম। আপনার সঙ্গেও ইন্টারাকশনটা কিরকম, আমার যোগাযোগ? সঙ্গে প্রথম দিকে আমি যখন তখন সতী করছিলাম, সতী বলে সিরিয়াল হুম হুম করছিলাম হুম এসকি মুভিজের, তখন একবার নিয়ে গিয়েছিলেন আমাকে, তখন আমাকে টাকা হুম দিয়েছিলেন, হুম আর সম্মান জানিয়েছিলেন, সেগুলো করেছিলেন। হুম। আমার মনে হয় সেটা বোধহয় আমি আমি বোধহয় প্রথম ছিলাম। ও আচ্ছা, প্রথম, তারপরে আর তারপরে ওইগুলো? আর যোগাযোগ হয়, দেখা হয়। না মানে ধরুন এই যে ফিল্ম ফেস্টিভ্যাল বা হ্যাঁ, ফিল্ম এগুলোতে যান? ফেস্টিভ্যাল ওই সময় দেখা হয়, এসে নমস্কার করেন, আমি নমস্কার হ্যাঁ হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই। দিদি আপনি একটু আগে গল্প করছিলেন ওই বম্বেতে হুম। এই যে নায়িকাদের যে একটু ব্যাকবাইটিং যে ব্যাপারটা ছিল পিছনে, সে আহ, সব জায়গায় সব আছে। জায়গাতে পৃথিবীতে আছে, তো সেটা একটু আমরা দর্শকদের বলুন যে ওই যে বম্বেতে কি হয়েছিল বম্বেতে সেটা। একটা একটা ছবি, আমার পোর্শনটাই পুরোটা হয়ে গেছে ওটাতে। জিতেন্দ্র ছিল আমার ঠাকুরপো, হুম হুম মানে আমার দেওর, আমি মানে বৌদি, আর ওই ওম শিবপুরি, ওম শিবপুরি না, ওই ওই যে মোটা মতন কি জানো, সেও শিবপুরি, নামটা ভুলে গেছি। যাই হোক, অমরিশ, হ্যাঁ না অমরিশ না, হ্যাঁ যাই হোক, তো হ্যাঁ সেই ভদ্রলোক আমার হাজবেন্ড। হুম, তো সেই একটা চরিত্র ছিল বৌদির রোল। হ্যাঁ হ্যাঁ, তো বৌদির রোলটা খুব মানে এত আমার ওরা করেছিল যে খুব মানে লোকের ভালো লাগছিল আর কি দেখতে। খুব ব্রাইট। হ্যাঁ, ভালো লাগছিল। তো শর্মিলার ডেট, শর্মিলা হিরোইন, হিরোইনের আমি তো মনে করি আমি যে ক্যারেক্টার রোলগুলো করি তাতে যা মাল মশলা থাকে, হিরোইনদের রোলে সেসব কিছু নয়, খালি কাছে ঢাল ধরে গান করা হ্যাঁ আর একটুখানি প্রেমের কথা বলা, এইটাই থাকে, আর হ্যাঁ কিছু থাকে না। হ্যাঁ তো বলেছে যে আমি আগে এই দেখবো, যতটা শুটিং হয়েছে সেটা দেখবো, আমি দেখে তারপর ডেট দেবো। দেখেছে, দেখে বলছে এতে তো লিলি সব করছে, আমার কি আছে, না না আমি আর ডেট দেবো না, এই ছবি করবো না আর। এই ছবিটাই হলো না। এ বাবা, কার ছিল পরিচালনা মনে আছে? ওটা বোধহয় অনিল গাঙ্গুলি ছিল বোধহয়। ও দিদি সেই সময় বোম্বেতে তো অনেকে ছিলেন, ঋষিকেশ মুখার্জি, হ্যাঁ ঋষিতার আমি অনেকগুলো ছবি করেছি, হ্যাঁ। ঋষিতা, ইভেন আমি যখন গুলজারের আচানক করছিলাম তখন ঋষিতা, সেটা একটা মজার ব্যাপার, ফুলেশ্বরীর স্ক্রিপ্ট শুনতে ডেকে নিয়ে গেল আমাকে। তো সেখানে মুকুল বাবু ছিলেন, ওনাকে গান লিখবেন বলে। তো আমাকে পুরো গল্পটা শোনানো হলো, বললো যে আহ, আপনাকে ডেট গুলো পাঠিয়ে দেবো বলে। মুকুল রায় একে বলছে, ড্রাইভারকে ডেকে বললো দিদিকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আমি যেইখানে মানে গেছি স্ক্রিপ্ট শুনতে, আমার এই আনন্দনগর বলে একটা হুম সোসাইটি ছিল, সেখানে আমি একটা ফ্ল্যাটে থাকতাম। হুম তো সেখানে একটা এরকম রাস্তা আছে চওড়া, গাড়ি যায় দুটো, তারপরে হোটেলটা অজন্তা প্যালেস, সেখানে বসে গল্প শোনানো হয়েছে। হুম তা আমি বললাম আমি এইটুকুনি হেঁটে চলে যাবো, এই তো রাস্তা পেরোলেই হুম আমার বাড়ি। বলে না না, বাড়িটা দেখে আসুন, যদি আমার কখনো দরকার হয় হুম আমি আপনাকে খবর দেবো। তাহলে ঠিক আছে, পৌঁছে দিল, আমি তো চলে এলাম ফ্ল্যাটে। তার 7 दिन बादे আবার সেই ড্রাইভার এসছে, বলছে साहब बोला कि आपको लेके जाने के लिए। मैंने किस लिए? मालूम नहीं, कोई प्रोड्यूसर फोन किया था, হুম बोला कि दीदी को लेके आओ।
আমি গেলাম ওনার বাড়িতে। ওনার স্ত্রী ছিলেন চাঁদ ওসমানী। হুম। বাড়িতে ঢুকতেই যে মাছের ঝোলের গন্ধ পাচ্ছি, জিরে বাটা দিয়ে মাছের ঝোলের গন্ধ। বাঙালিটা না হচ্ছে বলে আমার বউ সব শিখে নিয়েছে। আচ্ছা। মানে বাঙালি মাছের ঝোল কিভাবে রান্না করে সেভাবে সব শিখে নিয়েছে। যে আমাকে গুলজারজি ফোন করেছিলেন একটা হিরোইনের জন্য, তা আমি ওনাকে আপনার নাম বলতে বলে আমি কালকে দেয়া নেয়া দেখেছি, খুব ভালো লেগেছে, ওনাকে পাঠাও আমার কাছে, উনি কিছু হুম। মাইন্ড করবেন? আমি দেখুন তার আগে আমি কোশিশ ছবিটা দেখেছি। হ্যাঁ। কোশিশ ছবিতে সঞ্জীব কুমার আর জয়া ছিল, আহা, ওই বোবার পাঠ করেছিল দুজন। আমার খুব ভালো লেগেছে ছবিটা। আমার যদি কাজ নাও হয় ওনাকে আমি কন্ট্যাক্ট দেখা করে করে চলে আসতে দেখা চাই। করে ওনাকে বলবো যে দারুণ ছবি হয়েছে বলে চলে আসবো। তো গেছি, তো উনি এরকম আমি বসেছি এরকম কিছু লোকের সঙ্গে গল্প করছিলেন, ড্রাইভারকে বলে পাশের ঘরে নিয়ে গিয়ে বসাও। এরকম করে বসেছি আর উনি পা মুড়ে নিচে এসে বসছেন। আমি তাড়াতাড়ি উঠতে গেছি, বলছি নাই আপ বেটি আপ বেটি, হুম। আপনি বসুন, বাংলা বলছে। তো বলে সারাক্ষণ বাংলায় কথা বলে গেল আমার সঙ্গে, হ্যাঁ, পুরো হ্যাঁ। গল্পটা শোনালো। বলে আমার খুব ভালো লেগেছে আপনার দেয়ানের ছবিতে ওই রোলটা, আমার চরিত্রটাও খুব সুন্দর, এই সময় তো পুরো গল্পটা শোনানো বাংলায়। তারপরে খানিক্ষণ বাদে বলছে আপনি হিন্দি কিরকম বলে আমি তো জানি না। ना आप मेरे साथ हिंदी में बात कीजिए, तब तो पता चलेगा कैसा हिंदी হুম। बोलती हूँ। बोले आप बाप रे, लगता ही नहीं आप बंगाली है, হ্যাঁ, হ্যাঁ। इतना अच्छा हिंदी बोलती हैं आप। আমি মধ্যপ্রদেশে মানুষ হয়েছি, হ্যাঁ। সেখানেই পড়াশোনা করেছি, সেই জন্য আমার হিন্দিটা ভালো। হুম। জয়া জেসি বলে, জয়া জেসি। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, ও ও ভোপালে জয়ভাদ্রে তো। ভোপালে থাকতো, হ্যাঁ। ভোপালে তো মধ্যপ্রদেশে। আপনি আমি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে চিনওয়াড়া ডিস্ট্রিক্টে মানে পড়াশিয়া বলে একটা হিন্দিতেই জায়গা। সব পড়েছেন তো? হ্যাঁ, পড়াশোনা সব হিন্দিতে, ও। সেই জন্য আমার হিন্দিতে কোনো প্রবলেম হয়নি। যতগুলো ছবি করেছি প্রত্যেকে বলেছে এত সুন্দর হিন্দি বলে একটা বাঙালি মেয়ে। হ্যাঁ দিদি, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি বাংলায় কাজ করতে করতে একটা সময় হিন্দিতে চলে গেছিলেন। চলে যাইনি, একটা ছবি করতে গিয়েছিলাম। কি ছবিটা সেটা? সে ছবিটার নাম ছিল সম্পূর্ণ বিষ্ণু পুরাণ। একটা বিষ্ণু ঠাকুরকে ভক্তি করি, আচ্ছা। সেই একটা চরিত্র ছিল রাজা আর রানী। হ্যাঁ। তো তাদের জীবনে কত রকম সেই ছবিটা খুব বেশি পপুলার হয়নি। না না, সেটা হয়নি, কিন্তু কিন্তু তার সেই থেকে আপনি। ছবিটা করতে গিয়ে আমার অজয় গাঙ্গুলি তখন, অজয় বিশ্বাস তখন হ্যাঁ, বম্বেতে থাকতো, রাখির প্রথম হাজবেন্ড। জানি, হ্যাঁ। তো সে আমাকে এসে বললো যেরকম ফুলেশ্বরী হুম। স্ক্রিপ্ট শোনাবে, তুমি একটু সেখানে চলে যেও। হ্যাঁ, আপনি এসে আবার ফুলেশ্বরী করলেন। হ্যাঁ, ওই প্রত্যেক বছর একটা করে বাংলা ছবি করতে আসতাম তখন। আচ্ছা। আর হিন্দিতে ওখানে যে আপনি একটা ফ্ল্যাট কিনেছিলেন বম্বেতে, হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট কিনে নিয়েছিলেন, তার মানে তো একটা বেশ ভালো টাকার অঙ্ক আপনাকে খরচ করতে হয়েছিল। তখনকার দিনে আজ থেকে 50-55 বছর আগে হ্যাঁ। অনেক আর সস্তা ছিল তখন তখন। সস্তা থাকলেও তখনকার হ্যাঁ, ভিত্তিতে তো ওই আমার যথেষ্ট। এলআইসি যার টাকা হ্যাঁ, ছিল হ্যাঁ। তা ছিল মানে যাওয়া আপনি তো পেয়েছিলাম। ভেবেছিলেন ওখানেই সেটেল করবেন। হ্যাঁ, সেটেল করবো মানে কি, তখন ওই একটা করে বাংলা ছবি করতে আসতাম বাংলায়। হুম। আবার জন্ম ওখানে গিয়ে ফুলেশ্বরী করলাম, তারপরের বছর জন্মরণ্য করলাম, হুম। তারপরের বছর ভোলা ময়রা করতে এসে আর যে গেলাম না। হ্যাঁ, তো এই যে আপনি এখানে এসে এসে বাংলা ছবি করছেন, ওখানে তো তখন হিন্দি করে যাচ্ছেন। হ্যাঁ, ওখানে সব লোকজন এসে খোঁজ করছে তখন, বলছে কিরকম? আপনি আসছেন না। আপনি তখন তো ইয়ে করছেন, আলাপ করছেন। হ্যাঁ, আলাপ করে অমিতাভ ওখানে বচ্চন কি ছিলেন। আলাপ করেছি, চুপকে চুপকে চুপ করেছি। তারপরে ইনকার বলে একটা ছবি, তখন হ্যাঁ, কলকাতায় ছিলাম আমি, হ্যাঁ, হ্যাঁ, আমাকে আবার ডেকে নিয়ে গিয়ে ইনকার করালো। হ্যাঁ, তাই 4-5 বছর বাদে, হ্যাঁ। তখন আমি কলকাতাতেই কাজ করছি, থিয়েটারেও কাজ করছি। এবারে আপনি যে বম্বেতে ধরুন আজকে মৌসুমী চ্যাটার্জি তো বিয়ে করে গেছেন, ছেড়ে দিন। বাকি যারা গেছেন, ধরুন রাখিজি, বা ধরুন শর্মিলাজি, বা জয়া বচ্চন, এরাও তো ওখানে বম্বেতে গিয়ে একটা সেট, মানে প্রপার একটা জায়গা, মানে যথেষ্ট একটা পায়ের তলায় শক্ত বাঙালি ইয়ে হয়েছে। রাখি, এখানে ছবি আছে রাখি। হ্যাঁ, রাখি যখন অজয় বউ ছিল, হ্যাঁ। ওই অজয়েরই তোলা ছবি। আচ্ছা, একটা আচ্ছা। পিকনিকে যেতাম আমরা হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ, ফার্স্ট জানুয়ারিতে। হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িতে অজয় রেখে দিয়ে চলে যেত আচ্ছা, রাখিকে। আচ্ছা। সে রান্না করছে, এ করছে, তা করছে, তখন ছবি টবি করেনি কোনো। ও, তখন ছবি করেননি, হ্যাঁ। তো এখানে আমার বাড়িতেই থাকতো। আমার বরের সঙ্গে খুব ভাবছিল, বর একদিন হাত দেখে বলছিল তোর হাতে অনেক টাকা আছে, আচ্ছা। অনেক টাকা আসবে। কোত্থেকে আসবে অজিতা, হ্যাঁ, হ্যাঁ, কোত্থেকে আসবে? বলে আসবে, হ্যাঁ। উম, তোর হাতে দেখাতে মনে হচ্ছে তোর অনেক মানে টাকার মালিক হুম, হবি। হুম, হুম। তারপরে বম্বেতে দেখা হয়েছিল, তখন আমাদের নেমন্তন্ন করে খাইয়েছে। আমি হুম, তো গুলজারের ছবিতে কাজ করেছি, তখন হুম, গুলজারকে হুম। বিয়ে করেছে। তখন সম্পর্কটা কিরকম ছিল? আপনার বাড়িতে এসে রান্না করছে, খাচ্ছে সেটা? তখন তো সেটা তারপরে গুলজারকে বিয়ে হ্যাঁ, করে তখন রাখি। তখন তো মানে গল্প করছে অজিত দাকে যে তুমি বলেছিলে হ্যাঁ। আমার হাতে অনেক টাকা আসবে, আমি এত মানে কাজ করেছি, ডে নাইট শুটিং করেছি। ফলে টাকা এসছে। হ্যাঁ,
তো বোম্বের যেটা আপনি গল্প করছিলেন সেটা একটু বলুন, আপনার ব্যাক বাইটিংটা। বোম্বে থেকে কলকাতাতেই বেশি ব্যাক বাইটিং হয়েছে। তাই? আমি হিরোইন হিসেবে তো নয়, ভালো ভালো রোল, চরিত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলোই কিনে নিয়েছে সব। তাই? ইভেন হাসি পর্যন্ত, হাসি মানে সুমিত্রা, হ্যাঁ সে বলেছে আমাকে দাও আমাকে দাও, আমি করবো এই চরিত্রটা। হ্যাঁ। এরকম অনেক হয়েছে, যখন ওরা বলেছে না এটা লিলি করবে, এভাবেও বলেছে এই চরিত্রটা লিলিদির। হুম। তো বোম্বেতে আপনার যখন গেছিলেন তখন এই বোম্বে মহলটা কিরম ছিল, মানে ঋষিকেশ মুখার্জি হ্যাঁ, বা হেমন্ত এরা মুখার্জি? হ্যাঁ, এরা আমাকে মানে ছোট মেয়ের মতন ভালোবাসতেন। আচ্ছা। ঋষিদা বলতেন ঋষি, আমাদের ঋষি লিলি, না হুম। না ওকে না, খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। ঋষিদা, আমার প্রিয়া বলে একটা মালায়ালাম ছবি করেছিলাম, ওটার উনি এডিট করেছিলেন, ও এডিটর ছিলেন, উনি তো তাই? এডিটর তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে ওনার সঙ্গে চুপকে চুপকে করলাম, আলাপ করলাম, এগুলো সব ওনার ছবি। জয়াদের সঙ্গে কিছু করেছেন ছবি? জয়ার সঙ্গে একটা বাংলা ছবি করেছিলাম এখানে, হ্যাঁ। জনারণ্য। তো জয়া বরাবরই একটুখানি চুপচাপ থাকতো, একা একা থাকার তাই? চেষ্টা করতো। হ্যাঁ ওর একটা ছেলে বন্ধু ছিল এখানে, ওর হ্যাঁ। সঙ্গে গল্প টল্প করতো। তাই? মানে আমাদের মানে মেকআপটা করে বাইরে বেরিয়ে যেত, ও। আমাদের কারোর সঙ্গে কথা টথা আমি আর সুলতা ছিলাম ওর হ্যাঁ হ্যাঁ বৌদি। হ্যাঁ আর হ্যাঁ। সুলোচনা দেবী বলে বোম্বের একজন আর্টিস্ট হুম ছিলেন, হুম, বাংলা সুলোচনা, হ্যাঁ। বাংলা বলতেন উনি, সেই জননী ছবিতে আমরা দুই বউ আরো হচ্ছে মেয়ে। হুম। তো ও আমাদের সঙ্গে খুব একটা মিশতো না, একটু গল্প তাই? টল্প, হ্যাঁ গল্প টল্প করতো। আচ্ছা আচ্ছা বাইরে আচ্ছা একটা ছেলে আসতো, তখন আচ্ছা। অন্য বয়ফ্রেন্ড ছিল ওর, সেই ছেলেটা কি সব মরে গেছে। বলছেন, হ্যাঁ। মারা গেছে? মারা গেছে, কি নাম ছিল? নামটা ভুলে গেছে, নাম কি মনে করে থাকে। জানলেন মারা গেছে? পরে শুনেছিলাম, আর অনেকদিন বাদে। আচ্ছা আচ্ছা তখন ও বম্বে চলে গেছে, আচ্ছা 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 তারপরে মারা গেছে। আচ্ছা। আর দিদি, এই যে সাবিত্রী দি এটা তো করেছিলেন, আর সুপ্রিয়া তো কোনো প্রশ্নই নেই, কারণ সুপ্রিয়া তো নিজেই একজন। সেও করেছে, হ্যাঁ, সেও করেছে। একটু শুনি, মানে এমনিতে সুপ্রিয়া আমাকে দেবীর কথা আপনি। বেনজি আমাকে খুবই ভালোবাসতেন, হুম কিন্তু তখন উনি নতুন নতুন এসছেন, একটা হুম। কি একটা জলের ভিতরে চান টান করার একটা কি সিন ছিল, কি ছবির নাম টাম গুলো মনে থাকে না আমার। আচ্ছা, হুম। তো সেই ছবিতে আমাকে নিতে এসেছিলেন কে? আহ, যে যে প্রডিউসার, সে আচ্ছা। আমাকে অ্যাডভান্সও দিয়ে গেছিলেন। হুম। তারপরে কিছুদিন বাদে শুনছি যে ওটা বেনজি করবে। আচ্ছা। তার বলে ঠিক আছে, ওটা বেনজি করবে, করুক। হ্যাঁ। তারপরে আমাকে এসেছিল বলতে, যেরকম আমাদের খুব ইচ্ছে ছিল আপনাকে নেব, হুম কিন্তু উনি গল্পটা শুনে বললেন এটা আমাকে দাও। হুম হুম তা আমরা বললাম যে ওনার সঙ্গে কথা হয়ে gেছে, ওকে গিয়ে বলো না। হুম 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 তখন বেনজিনে অনেক নাম, হুম আর ঠিক আছে বেনজি করুন। আমি বলেছিলাম অ্যাডভান্স দিয়েছেন, নিয়ে যান আপনি অ্যাডভান্স। না না, হুম। এটা আপনার দোষ নয়, আমাদের দোষে হচ্ছে। ও, তার মানে আপনি আপনি অনেকগুলো ছবির অ্যাডভান্স নিয়েছেন কিন্তু করতে পারেননি? তাহলে আপনি কি কিন্তু আমি ওগুলো যেন মনেই রাখিনি। মানে আপনার এই আমার কিছু, খেলোয়াড় সুলভ মানসিকতাটাই কি আপনাকে জিতিয়ে দিয়েছে? হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু এত বন্ধু হয়ে গেছে আমার, যে হ্যাঁ কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে যেত, এই করতো হ্যাঁ, তারা। ওটা মাথায় নেননি আপনি। আচ্ছা দিদি, আপনার এবার একটু পারিবারিক দিকে আসি, হ্যাঁ। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার পরিচয়টা কি করে হয়? ও একটা ছবি করবে বলে ঠিক করেছিল, তখন আমি উল্টোডাঙায় থাকতাম। হ্যাঁ। মানে খুবই খারাপ অবস্থা আমাদের তখন, মানে ঢাকা থেকে আসার পর আহ, বম্বে, আমরা মধ্যপ্রদেশে চলে গেছিলাম। আমার বড় মামা ওখানে শাওলেস কোম্পানির কোল মাইন্স ছিল, হুম হুম সেখানকার চিফ সার্ভেয়ার ছিলেন আমার হুম। বড় মামা। তো উনি বললেন তোমরা এখানে চলে এসো, ওখানে এখানে বাবা কিছুই বাবার বিরাট বড় ব্যবসা ছিল ঢাকাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিসের সেগুলো সব ব্যবসা ছিল? বড় বড় গোল সাবান হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো সেই সেদ্ধ ও করে আচ্ছা আচ্ছা মানে কাপড় কাচা হয়, আচ্ছা। সেই গোল সাবানের বল সাবানের ব্যবসা ব্যবসা ছিল, ব্যবসা হ্যাঁ ছিল। হ্যাঁ। তো বাবা আগে চলে এসেছিলেন, তারপরে মা আমাদের ভাই বোনকে নিয়ে চলে কজন এলেন। ভাই বোন আপনারা? আমরা আমার বাবার দুটো বিয়ে ছিল, আমার মেজো মাসিকে আগে বিয়ে করেছিলেন, উনি মারা যাওয়ার পর আমার মার সঙ্গে বিয়ে দিয়েছিল বাবার। আচ্ছা। হ্যাঁ। তো মেজো মাসির একটা ছেলে আর দু মেয়ে ছিল, তারা এখন আর নেই, তারা সবাই চলে গেছে। আচ্ছা, তো মানে মেজো মাসির সঙ্গে ইনিশিয়ালি বিয়ে হয়েছিল আপনার বাবার? প্রথম, হ্যাঁ। প্রথম? তারপরে দ্বিতীয় বিয়ে মায়ের মেজো সঙ্গে। মাসি মারা যাওয়াতে একে। সব বাড়ির লোক বললেন যে হ্যাঁ, বাড়ির মেয়ে একজন কাউকে, থাকলে হ্যাঁ। ওই ওদের যত্ন হবে হ্যাঁ, বাচ্চাদের। তা আমি আমি মায়ের প্রথম সন্তান। আচ্ছা। আমরা চার বোন,
আর 3 ভাই, 2 ভাই আচ্ছা। আমার মায়ের। হুম। তো যাই তো হোক, আপনার ভাই বোনরা কারা কারা আছেন? একজন গুরুকির সদনের একজন ছিল, অ্যাডমিনিস্ট্রেটর ছিল। হ্যাঁ। তো সে তখন রিটায়ার করে গেছে। ভাই। আমার ভাই, আমার আচ্ছা পরের ভাই যে কমল চক্রবর্তী, আচ্ছা এখন গুরকি সদনে বোধহয় সেই দমদমা নেই এখন আর। আচ্ছা। আর তারপর আর অন্য ভাই? অন্য 2 বোন আছে। হ্যাঁ 2 বোনের মধ্যে এক বোন নাগপুরে থাকে, হ্যাঁ। আরেক বোন এখানে সামনের ফ্ল্যাটে থাকতো, সে চলে গেছে। ও যে ফ্ল্যাটটা আমার করে দিয়েছিল, ওর আচ্ছা। অ্যালজাইমার রোগ ছিল। ও আচ্ছা আচ্ছা। কত বছর হলো সেটা? তা প্রায় 5-6 বছর হয়ে গেছে। আচ্ছা। আর এক বোন তো আপনি বৃদ্ধাশ্রমে থাকে বললেন। হ্যাঁ, এখন হ্যাঁ, 3 বোন। আর বাকি ভাইরা? বাকি ভাইরা, আরেক ভাই আছে, হুম। সেও এখানেই থাকে কলকাতায়। ও এই টালিগঞ্জের ওদিকে, এই কি বলে, এখানে কি জায়গাটার নাম আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা। ওখানে ওর একটা মেয়ে আছে, ওর বউ আবার মারা গেছে। ও বাবা। সব অল্প বয়সে বয়সে মরে গেছে। হুম। তো দিদি, এই যে আপনার হাজবেন্ডের সঙ্গে যে আলাপটা সেটা বলছিলেন, একটু হ্যাঁ, বলুন। হ্যাঁ। সেটা হচ্ছে তখন আমরা মধ্যপ্রদেশ থেকে এসেছি সদ্য। তো বাবার ওরকম অবস্থা খারাপ দেখে আমার মেজদি, মেজদি মানে আমার, মানে আমার উপরে যে দিদি ছিল আর কি, হুম মানে হুম। মেজো মাসির ছোট মেয়ে। আমরা কিন্তু বড় হয়েও জানতাম আমার নিজের দিদি, আচ্ছা। কারণ আমি সেভাবেই ট্রিট করা হ্যাঁ হয়েছিল। সেই তো। হ্যাঁ। কোনোদিন আমরা জানতে পারিনি যে আমার মেজো মাসির মেয়ে, হ্যাঁ। আমার নিজেরই দিদি ভাবতাম। হুম তো একটু ছোটখাটো ওই ক্লাবে অভিনয় টভিনয় হয় না, হুম তার হুম রিহার্সাল করতে যেত, আমাকে সঙ্গে করে নিয়ে যেত। হুম ছোটবেলা থেকে একটু অভিনয়ের দিকে একটু ঝোঁক ছিল আমার বেশি। আমার মা আমাদের দিয়ে সব নাটক করাতেন মধ্যপ্রদেশে, হুম। যে আহ, এই কালী পুজো, বাচ্চাদের দিয়ে যেমন হ্যাঁ করান। কালী পুজো, রবীন্দ্র জয়ন্তী, হুম সরস্বতী পুজো, এই সমস্ত অনুষ্ঠানে মা আমাদের দিয়ে ওর নাটক করাতেন। আর আমার একটু ইন্টারেস্ট বেশি ছিল বলে মেন চরিত্রগুলো আমাকে দেওয়া হতো বাহ। সেই ছোটবেলা থেকে। আর এত অভিনয়ের একটা মানে অভিনয় করার ইয়ে। তো তারপরে যখন কলকাতায় এসেছি, মেজদি ওই 2-1 জায়গায় এরকম অভিনয় করতে যেত, রিহার্সাল করতে। আমাকে বললো, তুই যাবি আমার সঙ্গে রিহার্সাল দেখতে? আমি হ্যাঁ বলে দিয়েছি, হ্যাঁ যাবো। মানে আমার খুব ইন্টারেস্টেড এইগুলো। হুম তো ওই রিহার্সাল দেখতে দেখতে আমরা ওইভাবে দেখতে, দেবব্রত সুর চৌধুরী বলে একজন ডিরেক্টর ছিলেন ওই হুম। একটা ক্লাবের। তো উনি বললেন যে, খুকি তুমি একটা রোল করে দেবে? আমি বললাম, খুকি বলেছে, একটু রাগ হয়ে গেছে। খুকি আবার কি? এখন তো কত 18 বছর বয়স, ও 17-18 আচ্ছা। হ্যাঁ বছর। হ্যাঁ হ্যাঁ। একটা ফ্রক পরে গিয়েছিলাম তখন ছোটবেলায়। হুম আমি হ্যাঁ করে দেবো। মেজি তো বেরিয়ে এসে খুব বকলো, তুমি হুম বাবাকেও জিজ্ঞাসা করলে না, মাকেও জিজ্ঞাসা করলে না, তুমি হ্যাঁ বলে দিলে। হুম না করি না একটা। হুম সিনিয়র পরে মর্নিং শো হতো সব ওই হুম সমস্ত হুম ক্লাবের তখন। হুম তো মর্নিং শো হয়েছে, কিছু অফিস ক্লাবের লোক হুম। এসেছে, এসে বলছে আপনি আমাদের অফিসে অভিনয় করবেন। তখন মাধবীদি, হুম। গীতাদি, ওরা সব, ওদের সঙ্গে আমার ওইখানে আলাপ হয়েছিল। ও অফিস ক্লাবে অভিনয় হ্যাঁ করতো হ্যাঁ, ওরা। তখন অফিস ক্লাব খুব রমরমা হ্যাঁ, ছিল। খুব ছিল। তা আমি বলেছিলাম হ্যাঁ করবো। বাবাকে বললাম যে আমি মেজদিতে তোমাকে হেল্প করছি, আমিও করি। হুম। ভাই বোনেদের পড়া, আমি যতটুকু পারবো পড়াশোনা করব বাড়িতে বসে। তখন আপনারা থাকতেন কোথায়? তখন উল্টোডাঙায় থাকতাম। আচ্ছা। তো একদিন ওই সকালবেলা গানের রিহার্সাল দিতে নিয়ে যাচ্ছিল, তো বাবার সঙ্গে ছিলেন। তো ও আর একজন, ওই বাসে যাতায়াত করতাম তো, হুম তো বাসের যে কন্ট্রাক্টর ছিল সেটা বাঙালি ছেলে ছিল। হুম সে ওকে বলেছে, ওর সঙ্গে আলাপ ছিল হুম। যে আমি একটা নতুন মেয়ে খুঁজছি, ছবি করবে। তো মানে বলছে, আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড। ওই কন্ডাক্টরকে হ্যাঁ, বলেছেন? হ্যাঁ। ওর সঙ্গে বন্ধুত্ব ছিল আর কি, হুম। আসতো মাঝে মাঝে। পরিচিত ছিল। ওর হ্যাঁ। ওষুধের দোকান ছিল, হুম কিছু দোকান টোকান ছিল ওখানে ধর্মতলাতে। তো বলছি, একটা মেয়েকে আমি যাতায়াত করতে দেখি, খুব মিষ্টি দেখতে মেয়েটা, হুম। ও অভিনয় করতে যায়, আমি এইটুকু খবর পেয়েছি। তো তুমি, তো আপনার হাজবেন্ড কি অভিনয় পরিচালনা করতে এসেছিল? না না, একটা ছবি প্রডিউস করবে বলে এসেছে। প্রডিউস করবে, ওকে। হ্যাঁ। সে যাচ্ছিল, আর আমি তখন আমার বাবার সাথে গানের হুম রিহার্সালে যাচ্ছিলাম। হুম রাস্তায় দেখা, তো বললে, বলে আমি একটা কথা বলবো বলে এসেছিলাম ছবি। তো আমি বললাম, আপনাদের যদি অসুবিধা না থাকে একটু বাড়িতে গিয়ে বসুন, আমি হুম। এক্ষুনি চলে আসবো। তো বাড়িতে আমার মা তখন খুব অসুস্থ ছিলেন, বিছানায় একদম। আর ওর বাবা মা একদিনে মারা গিয়েছিল। ওরে বাবা। মা মারা যাওয়াতে বাবা সেটা শখ সহ্য করতে না পেরে সুইসাইড করেছিলেন। হ্যাঁ। হ্যাঁ। তো সেটা ওরা চোখের সামনে দেখেছে। ও মা অসুস্থ শুনে বাবাকে, মাকে দেখতে গেছে। হ্যাঁ তখন রোজই প্রায় আসতো, মাকে দেখতে আসতো। হ্যাঁ।
এরকম মানে করতে এই করতে এই ঘটনাটা আপনার সঙ্গে পরিচয় কতদিন আগে হয়েছে? সে অনেক আগে, ওর তখন আচ্ছা, ছোট ছিল, ওর 16 ছোট বছর ছিল। বয়স ছিল তখন। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওনার একটা বিশাল ক্ষত ছিল। হুম। হ্যাঁ তো ও প্রায় দেখা করতে আসতো মাকে, হ্যাঁ মাকে দেখতে আসতো আর কি, হ্যাঁ। ফল টল নিয়ে আসতো, ই করতো, মাকে একটু সেবা টেবা করতো আর কি। তারপরে উল্টোডাঙায় থাকতাম, তখন ওরা ভালো এই করে বাদুর বাগানে নিয়ে এলো, একটা ভালো একটা ফ্ল্যাট দেখে, হুম যে ওখানে থাকবো। ও তখন ধর্মতলায় থাকতো, হুম। ম্যাডান তার মানে স্ট্রিটে। ওনার তার মানে একটু মানে সচ্ছল ছিল ওনার। হ্যাঁ, মানে নিজের প্রডিউস করতে ব্যবসা আসছে, ট্যাবসা ছিল তো, পয়সা হ্যাঁ আছে। ব্যবসা ছিল তো। তো ওই প্রায় দেখাশোনা করতে আসতো। বাবা বললো যে এরকম তুমি দেখাশোনা করতে আসো, এটা তো ভালো দেখায় না, তুমি বিয়ে করে বলো ওকে। হুম হুম তো প্রথমে একটু করে গাইগুই করেছিল যে এখনই, মানে এখনো সেভাবে তো কিছু হুম ঠিক করিনি। তারপরে বিয়ে করে, আমার থেকে বয়সে একটু বয়স বড়ই ছিল, হুম কিন্তু বিয়ে করে আমার লাভই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। হুম এত মানে আমার পুরো ব্যাপারটা, সংসারটা উনি দেখতেন। হুম। তারপরে দেখলেন যে শ্বশুর বাড়িতে থাকাটা ভালো না, আমাকে নিয়ে আলাদা চলে এলেন বাগবাজারে, তা গিরিশের উনি, বিয়েতে। ওনার তো বাবা মা ছিল না, ওনার না, ভাই বোনও ছিল না? ভাই 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 ছিল, বোনেদের বিয়ে হয়ে গেছে, আচ্ছা। বোনেরা অনেক তা আগে। উনি আপনাকে বিয়ে করে প্রথমে আপনার ওই উল্টোডাঙাতেই থাকতেন, হ্যাঁ, তারপরে উল্টোডাঙায় আপনাকে না, বাদুর বাগানে বাদুড়বাগে থাকতেন, তারপরে ওখান থেকে আপনাকে নিয়ে চলে গেলেন। চলে এলেন বাগবাজারে। আচ্ছা। আমাকে চন্দননগরে নিয়ে যায়নি, চন্দননগরের ছেলে ছিলেন হ্যাঁ উনি। হ্যাঁ। তো যাই হোক, ও ভাইটাইরা আসতো। তো ভাইদের সাথে কোনো একটা মনোমালিন্য হয়েছিল, যার হুম জন্য বাড়িতে যেত না। মানে উনি একাকী বলে, বলা হ্যাঁ যায়, বলে একাই। আমার সম্পত্তি সব তোদের, যা আমার হ্যাঁ চাই হ্যাঁ না কিছু, হ্যাঁ আমি নিজেই বানিয়ে নিতে পারবো সব। এই ভাইদের সঙ্গে এরকম একটা ঝগড়া ছিল, হ্যাঁ হ্যাঁ ওরা কিছু বলেছিল সম্পত্তি লিখে হ্যাঁ দেবো, হ্যাঁ তো হ্যাঁ। এসব বলেছিল। বলে তোরা নিয়ে নে, আমার দরকার নেই কিছু। হুম তো ওদের বিশাল বাড়ি ছিল বোম্বে, মানে এতে চন্দননগরে, সব বাড়ি ওই ভাইয়েরা দখল করে হুম নিল। হুম তো আমি বলতাম যে তুমি যাও না, গিয়ে দেখা টাকা করো। হুম ওরা ফোন টোন করলে ওরা ভাবতো হয়তো আমি হয়তো উস্কাচ্ছি, হুম। যাতে না যায়। আমি বলতাম যে দেখ আমার কিন্তু কোনো অসুবিধা নেই, উনি যদি যায় ওখানে। তাহলে মানে এটা কি ঠিক যে আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করার পরে আপনি খানিকটা অর্থনৈতিক ভাবেও সচ্ছল হলেন এবং হুম খানিকটা আপনি সাপোর্টও পেলেন? হুম হুম হুম। হ্যাঁ, ওই সমস্ত বাদুড়বাগানের বাড়ি টাড়ি গুলো যেগুলো, হ্যাঁ হ্যাঁ, সেগুলো কেনা টেনা এবং আপনাদের কেনা না, ভাড়া, ভাড়া ছিল। সেখানে তারপর আমাকে নিয়ে বাগবাজারে চলে এলেন, আমি একা চলে এলাম আর কি। হুম হুম ও হুম গিয়ে প্রত্যেক মাসে ওই হুম। মাসে যা যা দরকার সমস্ত তাই কিনে কিনে নিয়ে দিয়ে যেত চলে আসেন মা বাবার জন্য? মা বাবার জন্য। মানে আপনার বাবা মাকে উনি দেখাশোনা হ্যাঁ করতেন? হ্যাঁ হ্যাঁ। আর অসাধারণ লোক ছিলেন তো, হ্যাঁ, মানুষ ছিলেন। মনটা খুব ভালো ছিল। হ্যাঁ। তারপরে যত ছবি টবি এসছে সব ও আগে প্রথমে কথা বলতো, ও, ঠিক হবে কিনা সে বুঝে। মানে আপনার গার্জিয়ান হিসেবে একদম গার্জেন। হ্যাঁ, মানে উনি কথা বলতেন। তো ওনার ব্যবসাটা তখন কিরম চলছিল? উনি আস্তে আস্তে অনেকদিন অনেকদিন যাতায়াত করতে করতে তারপরে বিক্রি করে দিল, করে দিয়ে হ্যাঁ ফিক্স করে দিল। হ্যাঁ, ওনার বেসিক ব্যবসাটা কি ছিল? ওটা একটা ওষুধের দোকান ছিল, ও, ওটা খুব চলতো বেশি। হ্যাঁ হ্যাঁ তারপরে একটা ডেয়ারি ফার্ম ছিল, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো গরু মোষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাখা ছিল, সেগুলো আচ্ছা। সব হোটেল ফোটেলে যেত আর কি, হ্যাঁ হ্যাঁ দুধগুলো। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো সেগুলো ছিল খাটুনির সচ্ছল, কাজ ছিল, হ্যাঁ। খাটুনির কাজ ছিল। বয়স হতে ওগুলো উনি বিক্রি করে হ্যাঁ, দিলেন, হ্যাঁ। তখন আপনারা বাগবাজারেই থাকতেন? আমি বাগবাজারে থাকতাম, ওরা ওখানে হ্যাঁ। থাকতো। ও মাঝখানে অসুস্থ হলো, হসপিটালে ভর্তি করে দিলাম। তখন প্রায় প্রায় 50 বছর ঘর করেছি ওর সঙ্গে আমি তখন। হুম। তখন অনেক ছবি করে নিয়েছি, বম্বে টম্বে সব ঘুরে, মানে উনি আপনাকে খুব পুশ করতেন খুব না? পুষ্কর। আচ্ছা দিদি, একটু পার্সোনাল কিন্তু তবু জিজ্ঞেস করছি, এই যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার এত ভালো সম্পর্ক এবং আপনার প্রায় 50 বছরের বিবাহিত জীবন, তাই তো? হুম। হ্যাঁ। তো এই সন্তানের ব্যাপারটা আপনারা কোনোদিন? সেটা আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওর ছিল না। তাই? বললে, হ্যাঁ বললে তোমার তো কাজের ক্ষতি হবে, কি বলছেন? এরকমই বলেছিল আমাকে। তো আমি তখন মানে যা বোঝাতো তাই বুঝতাম। হ্যাঁ। তো সেটা মানে তখন বয়সও হয়ে গেছে, তখন আর মানে এত কাজ করেছি তখন, আর সেই সময়টাও পেরিয়ে গেছে, সেই জন্য আর আমি আর উনি বললেন যে কাজের ক্ষতি হবে? হ্যাঁ। আপনি তো একজন ভীষণ ভালো গাইড পেয়েছিলেন তার মানে জীবনে। হুম। হ্যাঁ আমি ছবি টবির ক্ষেত্রে তো নেই, মানে একদম বেছে বেছে বলেছে এটা করো ওটা করো এটা করো না, হ্যাঁ এগুলো হ্যাঁ। সব বলতেন। তো সেগুলো খুব ভালো হয়েছিল, কিন্তু সন্তানের দুঃখটা থেকেই গিয়েছিল। কিন্তু তারপরে ভাবলাম আমার ভাই বোনেদের সব বাচ্চা টাচ্চা আছে, তাদেরকে আমি নিজের
ছেলে মেয়ে ভাবি, সেই তারাও আমাকে খুব ভালোবাসে। আর আজকাল তো বাচ্চা মানে ছেলে মেয়েরা যে থাকবেই সঙ্গে এমন তো সেই কোনো কথা সেই নেই। কোনো কথা নেই। আর একটা কথা জিজ্ঞেস করছি দিদি, আপনি এত ছবিতে অভিনয় করেছেন, এত নায়কের সঙ্গে কাজ করেছেন, আপনার কোনোদিন প্রেম হয়নি? না, ভালো লাগা ছিল কিন্তু প্রেম হয়নি কোনোদিন। আচ্ছা, কারোকে ভালো লাগতো বেশি, কিরকম? যেমন রাঙা দিলীপ রায়, ওর হ্যাঁ, সঙ্গে অভিনয় করতে ভালো লাগতো, ওকে দেখলে ভালো লাগতো। ও সঙ্গটা ভাল হ্যাঁ, লাগতো। ও আমার আমার হাজবেন্ডের খুব বন্ধু ছিল, আচ্ছা কিন্তু সেভাবে মানে ওর ওর দিক থেকেও কোনো রকম ছিল না, আমার দিক থেকেও কিছু ছিল না, আচ্ছা 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 এমনি আর কি। আচ্ছা আচ্ছা আমি কোনো আসলে আমার হাজবেন্ড এমন ভাবে আমাকে তৈরি করেছিলেন না, আমার মানে অন্য দিকে তাকানো এইটা একদম মানে চিন্তাই ছিল না কোনো। আমি তো এটাও শুনেছি যে আপনি মদ্যপান করতেন কিন্তু হাজবেন্ড করতেন না। না, আপনি করতেন অথচ কি? পার্টি পার্টি টাটি? না না, পার্টিতে গিয়ে কোনোদিন করিনি। এমনি? ওই শুটিং করে এসে হয়তো টায়ার্ড থাকতাম খুব, হ্যাঁ শুটিং করে হ্যাঁ থিয়েটার করে বাড়িতে আসতাম, তখন আমি একটুখানি ব্র্যান্ডি দিয়ে হতো, আচ্ছা অল্প করে আচ্ছা। ব্র্যান্ডি দিয়ে আমাকে বলতো, শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। ও আপনার কোনোদিন, হাজবেন্ডে ও দিতেন? কোনোদিন খায়নি। আপনার হাজবেন্ড চলে যাওয়াটা কি করে? চলে যাওয়াটা, হঠাৎ অসুস্থ হয়েছিলেন, আচ্ছা। ওর হার্টের একটা হয়েছিল, প্রবলেম হয়েছিল, তো একটা নার্সিং হোমে ভর্তি করে দিয়েছিলাম, দুবার ভর্তি করতে হয়েছিল। ভালো হয়ে সুস্থ হয়ে এলো, আমাকে বললো, আমি শুটিং বন্ধ করে দিলাম, যে শুটিং থাক এখন। তো বলছি না, অনেক ডেট দাওনি তুমি ওদের, ওরা বারবার বলছে। হুম তো ওরাও সেভাবে করছিল। তখন একটা সিরিয়াল করছিলাম, কি সিরিয়ালটার নাম মনে নেই, গার্গি টার্গি সবাই ছিল ওটাতে। তখন বলি তুমি যাও, হুম আমার কোনো অসুবিধা হবে না, আমি ভালো আছি এখন। লোকজন রেখে দিয়েছিলাম সব। তা আমি গেলাম শুটিং করতে, এরকম পর পর অনেকদিন গেলাম। হুম তারপরে সেবার একটুখানি শরীরটা খারাপ দেখলাম, আমার থাকা আজকে যাব না, হ্যাঁ বলে দিই ওদেরকে যে অন্যভাবে করো। হুম বলছি না না, সিরিয়ালি এরকম বলা যায় না, তুমি যাও। গেলাম, আমার সঙ্গে আমার বোনটাও যেত তখন, হুম মানে এ করবার সঙ্গ দেওয়ার জন্য। বোনের কাছে ফোন এসছে, বলেছে, বাড়ি থেকে ফোন করেছে, বাড়িতে লোকজন ছিল দেখাশোনা করার জন্য। তো তখন ওর ভগ্নিপতির বাড়িতে এসেছিল, ভগ্নিপতির বাড়িটা শ্যামবাজারে ছিল, বলে আমি ওখানে থাকবো কিছুদিন, তুমি শুটিং করতে গেলে ওরা দেখবে আমাকে। কি ফোন করে, বুঝদার ছিলেন বাবা। হ্যাঁ, ফোন করেছে যে চলে এসে, শরীরটা খারাপ হয়েছে। কিন্তু তখন উনি চলে গিয়েছিলেন, আমাকে বলবে না বলে ওরকম ওভাবে বলা হয়েছিল, ও, যে শরীরটা খারাপ হয়ে গেছিল। তখন আপনি ওই বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন শেষ? তখন গেলাম বাড়িতে, হুম গিয়ে দেখলাম নেই। ভয়ঙ্কর। সঙ্গে প্রোডাকশনের লোক আসছিল, তুই কেন যাচ্ছিস? হুম বলছি না, যদি কোনো দরকার হয় ডাক্তার ফাক্তার ডাকার জন্য, হুম সেই জন্য যাচ্ছি। কিন্তু ওরা সবাই জানতো নেই, আমাকে বলেনি রাস্তায় আর কি। বাড়িতে এসে দেখি অনেক লোকজন, এত অসুস্থ হয়েছে, এত লোকজন। উপরে গিয়ে দেখলাম নেই একদম, মানে যাওয়ার সময় আমরা কিছু বলেও যেতে পারিনি আর কি। এটা তো একটা ওই যন্ত্রণা। আপনি সেই অবস্থাটা থেকে নিজেকে যে আজকে এই যে আপনি খেলা দেখবেন, এই যে পরিস্থিতিটাকে নিজেকে তুলে আনলেন, এটার জন্য আপনি কি করে সেই এই বয়সে প্রথম তো দিকে লোকে অবসাদে ভোগে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আপনি এত জোভিয়াল, এটা প্রথম রহস্যটা কি? প্রথম দিকে না, কিছুই না, প্রথম দিকে আমার একটু অসুবিধা হয়েছিল, প্রথম দিকে খুব মন খারাপ হয়েছিল। হুম তো সবাই এসে সঙ্গ দিত, আমার ভাই বোনেরা। হুম তো এরকম করতে করতে আস্তে 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 নিজেকে সামলে নিলাম, যে কাজ তো করতে হবে। হুম কাজ ছিল তখন অনেক হাতে, ও কাজের ভেতর ঢুকে গেলেন। কাজের এই ভিতরে। সময় কি চোখের বালিটা চোখের তারপরে? বেলাটা তার আগে, ও তার আগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সেই এই কয়েক হ্যাঁ মাস আগে, দুই হুম। দুই এক মাস আগে চোখের ওই তো বেলা। ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও তো আপনার কাজের কথা ছিল, তারপর হয়নি না, রাঙা পিসি, শুভ মুহূর্তটা? হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনার ভালো সঙ্গে হয়েছে। কথা বলতে গেলে না শেষ হবে না, এত বড় আমার অধ্যায়। তো মনে হয় ভালো হয়েছে, হয়নি, ছবিটা চলেনি তো শুভ মুহূর্ত। তখন বলতো লিডি দিকে নিয়েছি, সেই জন্য চললো না। আবার ওখানেও শর্মিলা ঠাকুর আছেন। রাখিও ছিল, হ্যাঁ 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 রাখি হিরোইন ছিল, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ রাঙা বেশি রাখি করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সেই আপনি চোখের বালিটাও করতে চেয়েছিল রাখি, ওই চরিত্রটা, তো সে কি? বলেছে না, এটা তোকে মানাবে না। তো হ্যাঁ সবাইকে তুই তো করে করতো, যে তোকে হ্যাঁ মানাবে না, এটা লিলিদির চরিত্র।
সেই যখন আমার বাড়িতে এলো, হ্যাঁ তখন বাগবাজারের বাড়িতে থাকি। হ্যাঁ বলে তুই কি করছিস, ফোনেও জিজ্ঞেস করো, তখন তো মোবাইল ছিল না। আমি বাড়িতে আছি, আজকে শুটিং নেই। বলে খুব ভালো, আমি আসছি। এলো, এসে বসে বললে আমার উপর রাগ করেছিস? আমি কেন রাগ করবো কেন? না তোকে ওই, আমি ভালো হয়েছে করিনি, রাখি করেছে তো রাখি করুক। তার মধ্যে রাখি ফোন করেছে যে ওই চরিত্রটা আমাকে, ওটা রাখি চেয়েছিল এই চরিত্রটা। আমি বলেছি না, এটা লিলিতে করবে। ও বাবা, কত কি ঘটে না জীবনে, হ্যাঁ, তো একটা চরিত্রের জন্য। আমি দিদি, কিন্তু কারোরটা কেড়ে নিইনি, আমারটা কেড়ে নিয়েছে সবাই। এটা ভালো বললেন। আমি তো কাউকে বলিনি যে ও করছে, আর ঠিক আছে ও করছে করুক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ওপর বলিনি মানে ওটা ওকে দিও না, আমাকে দাও। কোনোদিন বলিনি। আমি জানি যার যেটা কপালে আছে সেটা হবে। দিদি, এই বয়সে লোকে, আমি একটা কথা বলি, এই বয়সে লোকে মানে শেষের দিকেই হয়ে এসছে, অবসাদে ভোগে, শরীরের নানা রকম ব্যাধিতে থাকে, হ্যাঁ। তো আপনি এই যে ফিট অ্যান্ড ফাইন আছেন, টাচফুড, হ্যাঁ, যে তার যে এটার জন্য কি করেন, মানে আপনি কি মানে কোনো রকম এক্সারসাইজ বা কিছু, মানে আপনার তো কোনো রকম ওষুধ বিশুধ খুব একটা কিছু খেতে হয় না? ওই খেতে হয় একটুখানি, হ্যাঁ মানে শরীরের জন্য, মানে আমার হার্টের জন্য হ্যাঁ, এটা একটা একটু ওষুধ। প্রবলেম আছে। তো হুম, কোনো কিছু না, ওষুধ ওগুলো খেয়ে এই বয়সে তো সবাইরই, হ্যাঁ সকলেরই থাকে। হ্যাঁ। ওই বেশি ওষুধও খাই না, খুব কম ওষুধ। ঘুমের টুমের কিচ্ছু ওষুধ না খান? না, তাই? আচ্ছা। তো এই যে এই যে এতদিন পর্যন্ত এরকম নিরোগ এবং সুন্দর থাকলেন, এটা আপনি দর্শকদের দিয়ে বলুন, এটা কি কি করলে এই এই মনটাকে পরিষ্কার রাখো, লোকের সঙ্গে ভালো ব্যবহার করো, দেখবে মনটা আপনি ভালো থাকবে। হ্যাঁ, আর খুব বেশি চাহিদা থাকার না দরকার, তাই তো? এইটা দাও, ওটা দাও, ওটা পাইনি, এটা বা আমার না, আমার এটা হলো না, এটা ভাববে না। যেটা তোমার কপালে আছে সেটা ঠিক হবে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু সত্যি কথা। যেটুকুন পাও না তুমি ঠিক পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আগে জব- হোক পরে হোক। হ্যাঁ, কিন্তু জবরদস্তি করলে হবে না। ওই যে আপনি বলেছিলেন সব পুরস্কারগুলো আপনি দেরিতে পেয়েছেন, হ্যাঁ সেই সব মানে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছি, হ্যাঁ সেটাও অনেক দেরিতে। হ্যাঁ হ্যাঁ বিএফজে পেয়েছি, সেটা মানে প্রথম দিকে একজনকে হ্যাট্রিক করাবে বলে, তখন হ্যাঁ, সত্যবাবুকে, কি নামটা ছিল ভদ্রলোকের বুঝতে পারিনি, মানে সে তখন ওখানকার হেড ছিল, হ্যাঁ হ্যাঁ, যে তাকে হ্যাট্রিক করাবে বলে। কোনো এক অভিনেত্রীকে। আমার একটা মানে ফুলেশ্বরীতে তরুণবাবু বলেছিলেন যে এই চরিত্রতে আপনি পাবেনই বিএফজে। বিএফজে, কিন্তু পাইনি। হুম। একজন হিরোইনকে হ্যাট্রিক ঠিক করাবে ঠিক পরপর 3 বছর পেয়েছি ঠিক বলে। ঠিক। দিদি, আপনার একটু খাওয়া দাওয়াটা কি করেন বলুন? খাওয়া দাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটু মানে মুখ টুক ধোয়ার পর প্রথমে এক গ্লাস ঠিক নয়, আধ গ্লাস একটু উষ্ণ গরম জলে হুম লেবুর জল আর একটু হলুদ দেওয়া থাকে, হুম সেটা খাই। হুম তারপরে দাঁত টাত মাজার পর হুম একটু চা খাই। হুম চায়ের সঙ্গে বিস্কুট টিস্কুট কিছু খাই না সকালে। হুম চা খাওয়ার পর এই 9টা নাগাদ একটু আখরোট আর বাদাম হুম ভেজানো থাকে রাত্রিরে, সেই 4-5টা হুম খেয়ে নিই, সব মিলিয়ে। তারপরে ও এসে আমাকে ব্রেকফাস্ট দেয়, 2টো ডিম সেদ্ধ, হুম আর কখনো ওটস বা এই থাকে একটুখানি, হুম হুম এক বাটি। হুম সকালবেলাটা খেলাম, তারপরে দুপুরবেলা ভাত খাই, এইটুকুনি ভাত, ঠিক হুম এইটুকুনি ভাত। হুম তার সঙ্গে ওই সেদ্ধ টেদ্ধ কিছু থাকে, উচ্ছে সেদ্ধ, একটু পালং শাক বা হুম একটু হুম। সবজি বা একটা মাছ। মাছটা বেশিরভাগই ভাজা খাওয়ার চেষ্টা করি, ঝোল টোল খাই না। ও তো এইরকম। আচ্ছা। তারপরে বিকেলবেলা একটু চা বিস্কুট খাই, না ফলটা খাই, ফল হুম খাই, কমলা লেবু, আপেল হুম আর আঙুর, হুম সিজনাল ফল আর কি, হুম এরকম 2-3 রকম থাকে। ফল খাই, তারপরে বিকেলে চা খাই, হুম। মানে ঘুম থেকে উঠে, মানে ঘুম থেকে ঠিক নয়, না, রেস্ট নিয়ে শুয়ে উঠে। রেস্ট নিয়ে বিকেলবেলা চা খাই। চায়ের সঙ্গে তার মাঝখানে দই খাই 1 গ্লাস, আচ্ছা। ঘোল করে। হুম আর তারপরে বিকেলবেলা চায়ের সঙ্গে বিস্কুট থাকে। হুম তারপরে সন্ধ্যেবেলা ওই ওরকম একটুখানি টিফিন করে দেয়, হুম ওটস বা ডালিয়া বা হুম হুম ওরকম কিছু। তার সঙ্গে কোনোদিন ওই চিলা টিলা কি সব করে দেয়। হুম রাত্রিবেলা হয় ওটস, রুটি খাই না,
9 মাসে 6 মাসে হয়তো একখানা রুটি একটু সবজি দিয়ে খেয়ে নিলাম হুম। রাত্রিবেলায়। আর না তো শুধু একটা একটা বাটি, ছোট বাটি ওটস। ওটস। সাংঘাতিক সুন্দর রেজিমে থাকেন। একটা ক্রেভিং হয় না কিছু খাবার, এটা খাই খেতে ওটা খাই, ইচ্ছে না, ইচ্ছেই হয় না। তাই? সেভাবে তৈরি করেছে নিজেকে, ভালো ভালো। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি চিরকালই কি এরকম খাওয়ার ব্যাপারে? চিরকালীন খাওয়া দাওয়ার ভীষণ আপনি তো বললেন choosy। আপনার হাজবেন্ড ফলের রস টস। হ্যাঁ হ্যাঁ, নিজে হাতে করে দিত, তাই? মিক্সিতে হ্যাঁ। নিজে হাতে করে দিত। যাওয়ার আগে, শুটিং এ যাওয়ার আগে 2-3 রকমের, ½ আওয়ার অন্তর অন্তর শুটিং এ যাওয়ার আগে তার কি এক্সারসাইজ হেন তেন ওইসব করে সারা শরীরে কাঁচা হলুদ আর মুসুর ডাল বাটা মাখা হতো। হুম। ও বাবা, সে এক ঝঞ্ঝাট, হুম। যার জন্য এখনো মানে এত বয়সের স্কিন মানে এরকম হয়ে যায়নি। খুবই যত্ন করেছেন আপনার হাজবেন্ড আপনাকে। তাহলে দিদি আমরা মোটামুটি এখানে শেষ করি, হ্যাঁ? তো আমি একটা নাটশেলে বলি যে আমি যার কাছে এসছি তার সঙ্গে কথা বললে না মানে অনেকগুলো পর্ব হলে ভালো হয়, সত্যিই তাই। এবং আমি ভবিষ্যতেও আবার লিলিদির কাছে আসবো এই আশা রাখি। তবে এটা ঠিক যে জীবনে চলতে গিয়ে অনেক কিছু তো আসে, মানে এ চাইছে একটা চরিত্র আমি করি, উনি চাইছেন আর একটা করি। তো তার মধ্য দিয়েও যে এই যে এগিয়ে যাওয়া, এর জন্য একটা ভীষণ খেলোয়াড় সুলভ মন থাকা চাই, যেটা লিলিদির আছেন। উনি বললেন যে উনি ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসেন ও নিয়মিত দেখেন, এবং ওনার মধ্যে এই যে একটা খেলোয়াড় সুলভ একটা আচরণ আছে, যেটা কোনো কিছু তোয়াক্কা না করে শুধু এগিয়ে যাওয়া, এটা বোধহয় শিক্ষণীয়। এটা তো আমি শিখলাম আপনার থেকে, মানে খুবই ভেতরে নিলাম। এবং দর্শকরাও নিশ্চয়ই, আপনারাও এটা শুনুন, এবং লিলিদির কথাটা শুনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো, অনুপ্রাণিত হলেন আশা করছি। তো এই বলে আজকে আমার এই ছোট্ট গল্পটা শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতাদের নিবেদিতা অনলাইন সাবস্ক্রাইব করুন আর সবাই দেখুন।